আচ্ছা, জুলফিকার আছে প্রথমে না? আচ্ছা, জুলফিকার বলো দেখি যে লাইমেন সিরিজের বর্ণালী রেখাগুলো কিভাবে পাওয়া যায়, কেন পাওয়া যায়? স্যার লাইমেন সিরিজের বর্ণালী রেখা পাওয়া যায় যদি যদি কোনো মনে করেন যে 2 থেকে মানে উপরের শক্তি স্তর থেকে যদি 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন গুলো আসে, কিভাবে আসবে? শক্তি শক্তি বিকিরণ বিকিরণ করবে। শক্তি বিকিরণ করে 1 নাম্বার শক্তি স্তরে আসলে লাইমেন সিরিজের বর্ণালী রেখা পাওয়া যায়। গুড। আচ্ছা, লাইমেন সিরিজের চতুর্থ বর্ণালী রেখা কেন পাওয়া যাবে? রচ্ছি বলো, চতুর্থ বর্ণালী রেখা কেন পাওয়া যাবে? স্যার হচ্ছে 6 নাম্বার কক্ষপথ থেকে যখন স্যার 1 নাম্বারের কক্ষপথে মানে লাইমেন সিরিজে আসবে তখন স্যার ওই 4 নাম্বারটা পাওয়া যাবে। হয় নাই। স্যার পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি সরি বিকিরণ স্যার, করে যদি আমি 1 নং শক্তি স্তরে ফিরে আসে। গুড। সরি স্যার, আমি ইন ওয়ান স্যার ওই 2 ধরছিলাম, সরি স্যার। হ্যাঁ, তাহলে এটা 1, এটা 2, এটা 3 আর এটা কি 4। তার মানে এটা 4 নং বর্ণালী রেখা। 4 নংটা কোথা থেকে আসে? 5 থেকে যদি কি হয় 1 এ। সূত্র কি বলছিলাম? n1 এর সাথে বর্ণালীর ক্রম, যেহেতু বলছি 4 নং বর্ণালী রেখা, তাহলে n1 + 4 = কি n2। তাহলে n1 এর মান এখানে 1, 1 + 4 = কি n2, মানে 5 নং থেকে যদি 1 নং এ ফিরে আসে তাহলে হবে চতুর্থ বর্ণালী রেখা। আচ্ছা, এবার হচ্ছে মাহিশা বলো যে বামার সিরিজের 3 নং বর্ণালী রেখা কেন পাওয়া যাবে? মাইশা, হ্যাঁ স্যার, আমার সিরিজের 3 নং বর্ণালী রেখা কেন কিভাবে পাওয়া যাবে? 5 নং থেকে যদি স্যার হচ্ছে 3 নং, স্যার 4 নং থেকে যদি শক্তি বিকিরণ করে 3 নং এ 1 নং এ যায়। একে কেন? উল্টাপাল্টা না হচ্ছে। স্যার, স্যার ওটা আচ্ছা, ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ক্লিয়ার করুক ও। স্যার মাইশা বলো। স্যার n1 এর মান যেহেতু 2 আর ক্রম হচ্ছে 3, তাহলে 4, n2 এর মান হচ্ছে তাহলে 2 4 আর 3 হচ্ছে কত না, হয়? 2 আর 3 কত হচ্ছে? 5 স্যার, 5 তাহলে 5 থেকে কি আসবে? স্যার, তাহলে 5 তাহলে থেকে 5 থেকে 4 এ যাবে। 4 কেন? n1 এর মান এখানে কত বামার সিরিজের জন্য? স্যার 5 থেকে 2 এ যাবে। রাইট, এইটা ক্লিয়ার করবা। 5 থেকে 2 এ আসলে তাহলে কি এই পার্থক্যটা কত? 3 না? পার্থক্যটা হচ্ছে জি 3। স্যার। তার মানে বামার সিরিজের তৃতীয় বর্ণালী রেখা পাওয়া যাবে। ওকে। আচ্ছা, সাদিয়া আসো, সাদিয়া একটু বলো যে বামার সিরিজের এই যে 1 নং বর্ণালী রেখা, আর এটা মনে করো অসীম থেকে আসছে, আর এটা হচ্ছে অসীমতম বর্ণালী রেখা। 1 নং বর্ণালী রেখা আর অসীমতম বর্ণালী রেখার মধ্যে কোন বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে? প্রশ্ন ভালোভাবে বুঝো। কোন বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান সবচেয়ে বেশি হবে 1 আর ইনফিনিটির মধ্যে? এক আর ইনফিনিটি হচ্ছে আচ্ছা, তুমি একটু চিন্তা করো, সালেহীন বলো। 7 = 7। এখানে 7 তো নাই, অসীম থেকে আমি বলছি যদি 2 এ আসে তাহলে অসীমতম বর্ণালী রেখা, এটা মাথায় রাখো, ঠিক আছে? এক্ষেত্রে বলছি 1 আর এই যে ইনফিনিটি, এটার মধ্যে এটাও ইনফিনিটি করে দিছি, উপরে দিয়ে দিছি ইনফিনিটি। আচ্ছা, তাহলে 1 আর এই ইনফিনিটির মধ্যে কোনটির ক্ষেত্রে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে? এই ল্যামডা বেশি হবে কোনটার ক্ষেত্রে? এক আর স্যার আমি বলি, হ্যাঁ, জুবাইর বলো।
স্যার ওটা হচ্ছে যে প্রথম বর্ণালী রেখার জন্য ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি হবে, কারণ প্রথম বর্ণালী রেখার জন্য হচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল টু কম হবে, মানে অসীমের চেয়ে শক্তির মান কম হবে প্রথম বর্ণালী রেখার জন্য। এটা জাস্ট আর আমরা জানি ই হচ্ছে আপনার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ই সমান সমান হচ্ছে এইচসি বাই ল্যামডা, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তি পরস্পর ব্যস্তানুপাতিক, এটা মুখস্থ করতে হবে। আর এখানে তাহলে এই দুটোই হচ্ছে কি ধ্রুবক, এই জি স্যার, ধ্রুবক। তাহলে তার মানে ই সমানুপাতিক 1 বাই ল্যামডা, এটা মাথায় রাখবা। ই সমানুপাতিক 1 বাই ল্যামডা, তার মানে ই আর ল্যামডা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখো এই যে বিকিরিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের যে শোনো, এই রেখাটার মান যত ছোট হবে তাহলে বিকিরিত আলোর শক্তিও তত কম হবে, কারণ 3 থেকে 2 এ আসলে যে পরিমাণ শক্তি বিকিরণ করবে, 4 থেকে 2 এ আসলে তার থেকে বেশি শক্তি বিকিরণ করবে, 5 থেকে 2 এ আসলে তার থেকে আরো বেশি শক্তি বিকিরণ করবে। তাহলে বিকিরিত আলোর শক্তি যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। তাহলে ইনফিনিটি এইটার ক্ষেত্রে রেখা বড় মানে কি বিকিরিত আলোর শক্তি বেশি, বিকিরিত আলোর শক্তি বেশি মানে তার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে এটার ক্ষেত্রে হচ্ছে কি তরঙ্গ এটা ল্যামডা কম। তাহলে অসীমতমর ক্ষেত্রে ল্যামডা কম আর প্রথমের ক্ষেত্রে ল্যামডা বেশি, এটা মাথায় রাখবা। সবাই কি বুঝছো এটা? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, এখন শুক্লা বলো, ব্র্যাকেট সিরিজের বর্ণালী রেখা কেন তৈরি হয়? শুক্লা, সবাই একটু রেডি থাকবা। মিম নামে কে আছে? স্যার আমি। আচ্ছা, হ্যাঁ বলো দেখি, ব্র্যাকেট সিরিজের বর্ণালী রেখা কেন তৈরি হয়? 5 বা তার থেকে বেশি কোনো হচ্ছে শক্তি স্তরের থেকে যদি হচ্ছে ইলেকট্রন 4 নাম্বার শক্তি স্তরে আসে। কেন ব্র্যাকেটের ক্ষেত্রে কি 4 না 5? এই যে n এর মান কত 5, ও সরি স্যার 5 6 থেকে স্যার 6 থেকে উপরে শক্তি স্তর থেকে অসীম থেকে হতে পারে। তাহলে কি ব্র্যাকেট সিরিজের বর্ণালী রেখাগুলো পাওয়া যাবে। ওকে, আমার মনে হয় সেটা বুঝছো। আমি জাস্ট এখানে তোমাদের একটা পরিভাষা জাস্ট বলে দিয়ে এখান থেকে। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো মানে ব্র্যাকেট সিরিজের জন্য তো n1 এর মান হচ্ছে 4। n1 এর নাম 4, রাইট। আমি আবার হচ্ছে কি এই যে ফান্ড সিরিজের ক্ষেত্রে ধরছি, ব্র্যাকেট সিরিজ হবে এটা, হ্যাঁ এটা, তার মানে এটা কি 4। তাহলে 5 6 7 থেকে যদি 4 এ আসে তাহলে হবে ব্র্যাকেট সিরিজ, রাইট। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে প্রথম বর্ণালী রেখার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার মানে এই প্রথম বর্ণালী রেখার ক্ষেত্রে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হয়। তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হয় যে কোনো সিরিজের প্রথম বর্ণালী রেখার জন্য। দীর্ঘতম শব্দটা মাথায় রাখো। তাহলে প্রথম বর্ণালী রেখার জন্য বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হয়, আর শেষ বা অসীমতম বর্ণালী রেখার জন্য বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হ্রস্বতম হয়। এটা মাথায় রাখবা। ওকে, তাহলে দীর্ঘতম আর হ্রস্বতম মানে কি ক্ষুদ্রতম। তাহলে বিকিরিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের এই পরিভাষাগুলো মাথায় রাখবে, অনেক সময় ভাষাগুলো কাজে লাগবে। আর বাকি বিষয় তো হাইড্রোজেনের ক্ষেত্রে বুঝছো। আচ্ছা, এখন আমি হচ্ছে জাস্ট স্যার ম্যাথ গুলো একটু দেখাই দিয়েন, ওই যে অসীমের ক্ষেত্রে বা সর্বোচ্চ। ম্যাথে যাচ্ছি বাবা। তার আগে হচ্ছে ওই যে পরিভাষাগুলো একটু আরেকটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম লাইমেন সিরিজের ক্ষেত্রে বিকিরিত আলো কোন অঞ্চলের হয়? একটু শুক্লা বলো দেখি, চুপ করে আসো। শুক্লা কই? ও নাই কেন? আচ্ছা আচ্ছা, যে কোনো একজন বলো। স্যার অতি বেগুনি। অতি বেগুনি, তাহলে এটা মুখস্থ করতে হবে।
আর বামার সিরিজের ক্ষেত্রে দৃশ্যমান। স্যার দৃশ্যমান। হ্যাঁ, ওগুলা মুখস্থ করে ফেলবা। তারপর নিকটাত্মক। একটু দাঁড়াও। কি করবো? আচ্ছা, এখন আসো যে আমরা এটা মনে রাখার ছন্দ বলছিলাম তো, সিরিজগুলো ধারাবাহিকভাবে মনে রাখার। না স্যার, কোনটা স্যার মনে পড়তেছে না তো স্যার। এই যে দেখো, লাইমেন বামার সিরিজের পাশে ব্রাকের ফান্ড হ্যায়। ও স্যার, বুঝতে পারিনি যে ওটা। আচ্ছা স্যার। হ্যাঁ, এটা দেখো, এটা দেয়াই আছে তোমাদের, জাস্ট মনে রাখবে এইভাবে। লাইমেন সিরিজ তার মানে এখানে n1 এর মান 1, তারপর বামার সিরিজ n1 এর মান 2। আচ্ছা, লাইমেন বামার সিরিজের পাশে পার্সেন্ট সিরিজ হচ্ছে পাশেতে পার্সেন্ট, ব্রাকের মানে কি ব্রাকেট, তাহলে এখানে n1 এর মান ফান্ড সিরিজের ক্ষেত্রে n1 এর মান 5, আর হামফ্রিজ সিরিজের ক্ষেত্রে n1 এর মান 6। তাহলে এটা ধারাবাহিকভাবে মাথায় রাখবা। তাহলে লাইমেন বামার সিরিজের পাশে ব্রাকের ফান্ড হ্যায়। আচ্ছা, তাহলে এটাতে কারো কোনো সমস্যা আছে? বুঝছো তো সবাই? এটার লাইন মুখস্থ করলে ওই যে কোন সিরিজের পর কোন সিরিজ, এটা ধারাবাহিকভাবে মুখস্থ থাকবে। লাইমেন বামার সিরিজের পাশে ব্রাকের ফান্ড হ্যায়। ওই যে ক্রিকেট সিরিজ হয় না, যে গ্রামীণফোন ওয়ালটন সিরিজ, তাহলে সৌজন্যে হয় মনে করো কি ব্রাক ব্যাংক ধরলাম আমরা, তাহলে ব্রাক ব্যাংক স্পন্সর, পাশে ব্রাকের ফান্ড, ব্রাক ব্যাংক ফান্ড দিছে আর কি, এরকম ভাষাটা। ওকে, আমরা এখন ম্যাথ গুলোতে চলে যাব। হ্যাঁ স্যার, স্যার এদিকে মানে ফান্ড আর হামফ্রিজের ক্ষেত্রে স্যার মানে তরঙ্গ দৈর্ঘ্য তো একই, তাহলে আলাদা হইলো কেন? আর আলো তো দূর অবলোহিত। দূর অবলোহিতের মধ্যে তো আলোর ইয়ে আছে না, পার্থক্য আছে না। এই শোনো, এটা 25 মাইক্রোমিটার থেকে কি হবে 100 মাইক্রোমিটার বা 1000 মাইক্রোমিটারের মধ্যে হতে পারে, এটা 1000 হতে পারে। আর এই যে দূর অবলোহিতর ক্ষেত্রে ওটা কি 25 মাইক্রোমিটার থেকে 1000 এর মধ্যে থাকবে, তবে এদের মধ্যে পার্থক্য থাকবে। দেখা যাবে যে এখানে যদি কি হয় যে 150 মাইক্রোমিটার যদি হয়, তাহলে এর ক্ষেত্রে 150 মাইক্রোমিটার আসবে না, হয়তো বা কি বেশি আসবে, যে দেখা গেল যে কি 700 মাইক্রোমিটার আসতে পারে, তাহলে এরকম পার্থক্য থাকবে এখানে। তবে রেঞ্জটা দূর অবলোহিতর ক্ষেত্রে 25 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটারের মধ্যে থাকবে, এটা মাথায় রাখবে। 1000, এটা 100 দেয়া আছে, 1000 করে নিবা। ওকে, আচ্ছা, এই বিষয়টা কি বুঝছো? এখন এখানে প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকলেও বর্ণালী রেখা অসংখ্য পাওয়া যায় কেন? বর্ণালী রেখা অসংখ্য পাওয়া যায় কেন? একটু দাঁড়াও। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকলেও অসংখ্য বর্ণালী রেখা পাওয়া যায় কেন, বা বর্ণালী রেখার সূক্ষ্ম সূক্ষ্ম গঠন সম্ভব কেন? কারণ এখানে ব্যাখ্যা করা হচ্ছে, এক, বোর পরমাণু মতবাদ অনুসারে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে প্রথম শক্তি স্তর থেকে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হতে পারে। উত্তেজিত পরমাণুর ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে বিভিন্ন পরিমাণ শক্তি বিকিরণ করে আবার বিভিন্ন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ বিকিরণের ফলে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অনেকগুলো বর্ণালী রেখা পাওয়া যায়। তাহলে এখানে অনেকগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে। খেয়াল করো, আমরা যখন বর্ণালী রেখা তৈরির জন্য ওই যে হিলিয়াম ডিসচার্জ টিউব, এর মধ্যে হাইড্রোজেন গ্যাস যে নেই, হাইড্রোজেন গ্যাসের এখানে পরমাণু কিন্তু একটা পরমাণু নিয়ে কাজ করি না, এখানে অসংখ্য হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাসে তো দ্বিপরমাণু অণু, এটা ভেঙে কি হয় হাইড্রোজেন পরমাণু।
হাইড্রোজেন পরমাণু হয়। তাহলে এরকম হাজার হাজার হাইড্রোজেন পরমাণু থাকে, অসংখ্য হাইড্রোজেন পরমাণু যেহেতু থাকে, প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সমপরিমাণ শক্তি শোষণ বিকিরণ করে না। কোন হাইড্রোজেন পরমাণু কি করে, কম শক্তি শোষণ করে, কোন হাইড্রোজেন পরমাণু বেশি শক্তি শোষণ করে। দেখা গেল কোন একটা হাইড্রোজেন পরমাণু কি ইলেকট্রন শোষণ করে 1 থেকে 4-এ গেছে, কোন একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা 1 থেকে 5-এ গেছে, কোনটার 1 থেকে 2-এ গেছে, কোনটার 1 থেকে 3-এ গেছে। এরকম শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণু, তাহলে বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ বিকিরণ করে। তাহলে এরা বিকিরণের সময় আবার কি করতে পারে, বর্ণালী থেকে আমরা দেখলাম যে 2 থেকে 1-এ আসতে পারে, আবার 2 থেকে কি 3 থেকে 2-এ আসতে পারে, বা 3 থেকে 1-এও আসতে পারে, 4 থেকে 2-এ আসতে পারে, 4 থেকে 1-এ আসতে পারে, 4 থেকে 3-এ আসতে পারে। তাহলে এরকম ভিন্ন পরিমাণ শক্তি শোষণ বিকিরণ হয় বলে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অনেকগুলো বর্ণালী রেখা পাওয়া যায়। 1 নাম্বার। আর একটা বিষয় হচ্ছে দুই নম্বর কি বলছে, বর্ণালী মাপক যন্ত্রে একটি হাইড্রোজেন পরমাণু নিয়ে বর্ণালী তৈরি করা হয় না। একটা হাইড্রোজেন পরমাণু থাকে না, বরং নমুনায় অনেকগুলো হাইড্রোজেন পরমাণু থাকে, ফলে তাদের বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ বিকিরণের ফলে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী রেখা। একটা কি বললাম, শক্তি স্তর ভিন্ন পরিমাণ শক্তি শোষণ বিকিরণ করে, যে 1 নং শক্তি স্তর থেকে উপরের বিভিন্ন শক্তি স্তরে যেতে পারে। আর এখানে পরমাণুর সংখ্যাও অনেক থাকে। 2 নম্বর হচ্ছে পরমাণুর সংখ্যা অনেক থাকে। 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে প্রথম শক্তি স্তর থেকে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হতে পারে। উত্তেজিত পরমাণুর ইলেকট্রন উচ্চ শক্তি স্তরের বিভিন্ন উপশক্তি স্তর, এবার বলা হচ্ছে উপশক্তি স্তরের ধারণা, যে 1 নং শক্তি স্তর থেকে ধরো 3 নং শক্তি স্তরেই গেল, এখন 3 নং শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর আছে, এটা 3 নং শক্তি স্তরের 3টা উপশক্তি স্তর 3s 3p 3d। 1 থেকে 3s এ যেতে পারে, আবার 3s থেকে এখানে আসতে পারে। 1 থেকে কি 3p তে যেতে পারে, আবার 3p থেকে 1-এ আসতে পারে। 1 থেকে 3f এ 3d তে যেতে পারে, আবার 3d থেকে কি 1-এ আসতে পারে। তাহলে এরকম শক্তি স্তরগুলোতে আবার বিভিন্ন উপশক্তি স্তর থাকার কারণে শক্তি শোষণ বিকিরণটা বিভিন্ন রকম হয়, যার কারণে হাইড্রোজেনের পরমাণুতে একটি ইলেকট্রন থাকলেও অনেকগুলো বর্ণালী রেখা পাওয়া যায়। এটা কি সবাই বুঝছো? কারো সমস্যা আছে? ওকে, এটা 2 মার্কের জন্য আসতে পারে। এই ভাষাগুলো আরো সহজভাবে তোমরা দিবা, প্রথমে বোঝার ক্ষেত্রে ডিটেলস পড়বা, কিন্তু 2 মার্কের জন্য আসলে এতগুলো লিখবা না, সংক্ষেপে তখন লিখে দিবা। ওকে, আমরা এখন ম্যাথ গুলোতে চলে যাব। আচ্ছা, এখানে একটা বলছে যে হাইড্রোজেন আয়ন আর হিলিয়াম 2+ আয়ন কোনো বর্ণালী রেখা উৎপন্ন করে না কেন? আচ্ছা, শুক্লা মাসুম বলো দেখি, হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে কোনো বর্ণালী রেখা পাওয়া যাবে না কেন? বলতে পারবো না। মাসুম, না বলতে পারলেও এমনিতে বলো যে স্যার বুঝতেছি না। জোরে বলো। একবার স্যার বলে বললাম হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে বর্ণালী রেখা পাওয়া যায় না কেন বা উৎপন্ন হয় না কেন? আলী ইমরান, স্যার ইলেকট্রন ছেড়ে দিয়ে স্যার প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়, তার মানে হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে কোনো ইলেকট্রনই নাই। তাহলে ইলেকট্রন যেহেতু নাই, শক্তি শোষণ বিকিরণও হবে না, আর শক্তি শোষণ বিকিরণ না হলে কোনো বর্ণালী রেখাও পাওয়া যাবে না। অনুরূপভাবে হিলিয়াম 2+ আয়নের ক্ষেত্রেও তাই, যে এখানে কোনো ইলেকট্রন শক্তি স্তরে নাই, যার কারণে দৃশ্যমান আলোর শক্তি শোষণ বিকিরণ না হলে ওখানে কোনো বর্ণালী রেখাও পাওয়া যাবে না। ওকে, আমরা এখন আসি
এই ম্যাথ গুলোতে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে গমন করলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এই ম্যাথটা করানো হয়েছিল না? হ্যাঁ স্যার। 6.3 বন্ধু হয়েছে 6.4 দেখেন। 4 জি স্যার। 6.4। তাহলে এটাতে আমরা একটু আলোচনা করি। সবাই একটু দেখো যে হাইড্রোজেন পরমাণুর অসীমতম শক্তি স্তরের কোন ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে গমন করলে বিকিরিত আলোর শক্তি কত আর্ক হবে? তাহলে বিকিরিত আলোর শক্তি বের করার আগে আমরা কি আচ্ছা লিখতে পারি ই সমান সমান কি এইচ সি ডিভাইডেড বাই কি ল্যামডা, মানে 1/λ না? আবার 1/λ ইকুয়াল আমরা জানি আর এইচ, মানে রিডবার্গ সমীকরণ থেকে 1/λ সমান সমান কি আর এইচ, যেহেতু হাইড্রোজেনের জন্য জেড স্কয়ার লিখতেছি না, একবারে লিখতেছি 1/n1 স্কয়ার মাইনাস কি 1/n2 স্কয়ার। সব সময় খেয়াল রাখবা ইন্টারমিডিয়েটে যত পারো সংক্ষেপে করার চেষ্টা করবা, যত ডিটেলসে যাবে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তাহলে আমরা একবারে ল্যামডার বিকিরিত আলোর শক্তি বের করব। এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে বিকিরিত আলোর শক্তিটা হবে কি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার জায়গায় আমরা বসাচ্ছি আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস কি 1/n2 স্কয়ার। এই মান বসায় দাও, সিজিএস সিস্টেমে সব মান বসাও। 6.626 into 10 to the power minus 27। সি এর মান কত? 3 into 10 to the power 8। 8 কেন? 10 to the power 10 স্যার। 10। 10 ও to the স্যার power 10। 10 হবে, কারণ সিজিএস সিস্টেম সেন্টিমিটার হ্যাঁ পার স্যার। সেকেন্ড, এগুলো খেয়াল করবা। ইনটু আরএইচ এর মান কত? সাদিয়া বলো আরএইচ এর মান। রিডবার্গ ধ্রুবকের মান মুখস্থ করতে বলছি সাদিয়া। এই চুপ থাকো কেন, এত রেসপন্সিভ থাকলে হবে? স্যার 109678 সেন্টিমিটার। এত চুপ থাকে কেন? না বলতে পারলে লজ্জা করার কিছু নাই যে স্যার মনে নাই, তাহলে আমি পড়ার জন্য জোর দেবো আর কি। এগুলা মুখস্থ করবা। আর এখানে n1 এর মান 1, তাহলে 1/1 স্কয়ার মানে 1। স্টেশন হলে যে কোনো জায়গা পরে কার্ডিনেটটা দেওয়া যায়। রেজিস্ট্রেশনটা খাতা করতে হবে। আচ্ছা 1 মাইনাস এখানে কি 1/n2 স্কয়ার, তাহলে কি হবে 1/ইনফিনিটি। এখানে n2 এর মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটির উপর স্কয়ার করো আর যাই পাওয়ার দাও ইনফিনিটি। 1/ইনফিনিটির মান 0, এটা মাথায় রাখবা। তাহলে এটা পুরাটাই যদি 0 হয় তার মানে এটা পুরাটাই হচ্ছে 1, তার মানে একটু গুণ করলেই হচ্ছে। গুণ করে মান বলো। স্যার 2.180 into 10 inverse 11। 180 into 10 inverse 11। আচ্ছা 10 ইনভার্স 11, তাহলে আর্ক। এটা কি স্যার সবাই অসীমের মানটা একবার বলেন তো। 1/ইনফিনিটির মান হচ্ছে 0। এই শোনো, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে তো ইনফিনিটি আসে, এই 0 কে এখানে নিয়ে যাও, তাহলে 1/0 এর মান কি হবে ইনফিনিটি। তাহলে ইনফিনিটিকে এখানে নিয়ে আসো, 0 এ এসে যাবে, তাহলে 1/ইনফিনিটি ইকুয়াল 0। বুঝছো কি? জি আর স্যার। ইনফিনিটির উপর স্কয়ার করো, কিউব করো, যাই করো না কেন ওটা ইনফিনিটি। আচ্ছা এটা সবাই বুঝছো? পরের ম্যাথটাতে যাই। কারো সমস্যা আছে কি? নাই। না স্যার। ওকে 6.5 এটার পরিভাষা কিন্তু বলছি, এই যে হ্রস্বতম আর কি দীর্ঘতম। হাইড্রোজেন পরমাণুর
হাইড্রোজেন পরমাণুর পার্সেন্ট সিরিজের দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী সৃষ্টির সময় বিকিরিত আলোর কম্পাঙ্ক কত হবে? আচ্ছা সবাই একটু দেখো, আমরা আগে যদি কি এই যে 1/λটা বা ল্যামডার মান বের করে নেই বা নিউ বার বের করে নেই, নিউ বার ইকুয়াল কত? আর এইচ এখানে ওই যে রিডবার্গ সমীকরণ থেকে একবারে লিখতেছি, যেহেতু হাইড্রোজেন পরমাণুর জন্য জেড স্কয়ার দিচ্ছি না, 1/n1 স্কয়ার মাইনাস কি 1/n2 স্কয়ার। এখানে হাইড্রোজেন পরমাণুর পার্সেন্ট সিরিজ, ওই যে তোমাদেরকে n1 এর মান কত এখানে বলো তো পার্সেন্ট সিরিজের জন্য? 3 স্যার 3 তাহলে লাইমেন বামার পার্সেন্ট, তাহলে 3। n2 এর মান এই যে দীর্ঘতম যখন হবে, দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী, তাহলে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালীর ক্ষেত্রে n2 এর মান কত হয়? স্যার 9 কি? না, তাহলে 4 তো ওটাই তো সমস্যা হ্যাঁ স্যার, ওটাই তো একটু কনফিউশন, দীর্ঘতম মান কত হবে? এই শোনো, তোমাদেরকে লাইমেন সিরিজের ক্ষেত্রে কি বললাম, n2 এর মান তো 3, n2 ইকুয়াল 3। এখন তার মানে উপরে 4 5 6 7 8 ইত্যাদি না অসীম, তাহলে যদি জি স্যার। 4 থেকে 3 তে আসে তাহলে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কি হয়, বেশি না কম? স্যার বেশি হবে। তার মানে প্রথম বর্ণালী রেখার জন্যই কি হয়, লাইমেন সিরিজের বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। এটা কি ক্লিয়ার? স্যার ওটা ক্লিয়ার। তাহলে এখানে n2 এর মান অবশ্যই 4 হবে। তাহলে লাইমেন সরি পার্সেন্ট সিরিজের প্রথম বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর শক্তি হয় সবচেয়ে কম, তাহলে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি, মানে প্রথম বর্ণালী রেখার জন্য বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য হবে দীর্ঘতম। তাহলে এটা কি বলছে, হাইড্রোজেন পরমাণুর পার্সেন্ট সিরিজের দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী সৃষ্টির সময় বিকিরিত আলোর কম্পাঙ্ক কত? তাহলে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী সৃষ্টি হয় কখন, প্রথম বর্ণালী রেখার জন্য, আর প্রথম বর্ণালী রেখার জন্য n2 এর মান 4। তাহলে n2 এর মান 4 বসায় এখানে নিউ বারের মান বের করো সবাই। 10 9 6 স্যার 7 5.331 in 10^3 8 1 ডিভাইডেড বাই কি 9 মাইনাস 1 ডিভাইডেড বাই কি 16। তাহলে ক্যালকুলেশন করে মানটা কত আসলো বলো তো একবার? স্যার 5.331 in 10^3 5.331 into 10 to the power কত? 3 3 না মাইনাস 3? 3 আসছে স্যার। স্যার 10 টু দি পাওয়ার 3 আসবে। 10 to the power 3 3 আসবে স্যার। আচ্ছা ওকে, তাহলে নিউ বার সমান সমান এইটা, তাহলে আমাদের নিউ বারের মান পাইছে, এখানে নিউ বার বের করতে বলে নাই, বের করতে বলছে কি কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক নিউ সমান সমান কি, আমরা জানি সি সমান সমান কি নিউ ল্যামডা, তাহলে নিউ সমান সমান কি সি ডিভাইডেড বাই ল্যামডা, আর 1/λ সমান সমান কি নিউ বার, তাহলে এটা কি দাঁড়ায় সি ইনটু কি নিউ বার। নিউ বারের মান জানি সি, এইটা বের করলাম, সি এর মান বের করতে হবে, সি এর মান জানা আছে, তাহলে এটা আমাদের কি পার সেন্টিমিটার একক না, যেহেতু আর এর মান সিজিএস সিস্টেমে বসাইছি, এর এককটা হবে পার সেন্টিমিটার, তাহলে এটা হবে কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তার সাথে গুণ করো 5.33, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ক্যালকুলেশন করে মান বলো। তো 1.59 into 10 to the power 14 54 into 10 to the power 14 1.59 স্যার। 59 9 হবে স্যার। ওকে 1.59 into 10 to the power 14, এটা কি সবাই বুঝছো? আর নিউ একক কি হবে হার্টস, কম্পাঙ্কের একক হার্টস, এটা কি সবাই বুঝছো তোমরা? কারো কোনো হ্যাঁ, সমস্যা আছে? তাহলে এই যে দীর্ঘতম হ্রস্বতম পরিভাষাটা আগেই বললাম, কারণ এই ম্যাথ গুলো করতে এগুলো কাজে লাগে।
এখন আমরা আরেকটা ম্যাথ করি, হ্রস্বতম যখন হবে তখন কি হবে? ইনটুর মান তখন 4 না, হ্রস্বতম কখন হয়? যখন অসীম স্যার থেকে 3 নং এ ফিরে আসবে, তাই না? জি স্যার। তাহলে এটার ক্ষেত্রে কি বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে, বিকিরিত আলোর শক্তি সবচেয়ে বেশি হবে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে n2 এর মান ইনফিনিটি। তাহলে 1/n2 এর মান ইনফিনিটি বসালে 1/ইনফিনিটি, 1/ইনফিনিটির মান 0, তার মানে 10 9 6 7 8 কে 9 দ্বারা ভাগ করো। স্যার 12.18 into 10 to the power 3. তাহলে মাইনাস 12.18 into 10 to the power 3, এটা রেখো কি পার সেন্টিমিটার। সিজিএস সিস্টেমে সব ম্যাথ করবা, এই যে বর্ণালীর যে যত কাজগুলো সব সিজিএস সিস্টেমে করবা। তাহলে ইনটু কি 12.18 into 10 to the power 3, এটা ক্যালকুলেশন করলে কত আসে নিউ? So 3.65 into 10 to the power 14. 3.65 জি স্যার। into 10 to the power 14. এত কি একক কি হবে? হার্টজ। আচ্ছা, এটা কি হার্টজ। সবাই বুঝছো? এই যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালীর ক্ষেত্রে বিকিরিত আলোর কম্পাঙ্ক, আর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালীর ক্ষেত্রে বিকিরিত আলোর কম্পাঙ্ক বের করার নিয়ম বুঝছো তো সবাই? কারো সমস্যা আছে? মিম, সালেহিন, মাসুম, আলী স্যার। ইমরান, বলো। স্যার বলো। স্যার যখন হ্রস্বতম হবে তখন হচ্ছে মানে n2 এর মানটা অসীম হবে, অসীম হয়ে সবসময় যাবে। সবসময় অসীম হবে। আর দীর্ঘতমর ক্ষেত্রে n2 এর মানটা n1 এর থেকে 1 বেশি, কারণ জি স্যার। একবারে প্রথম বর্ণালী রেখার জন্য বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবসময় কি সবচেয়ে দীর্ঘতম হবে কোন একটা সিরিজের ক্ষেত্রে। স্যার হ্যাঁ, স্যার আমরা যে এই জায়গায় বললাম যে n2 হলো ইনফিনিটি পর্যন্ত, তাহলে কি স্যার শক্তি স্তর কি ইনফিনিটি পর্যন্ত থাকে কোনো আর পরমাণুর? যে কোনো পরমাণুতে কতটি শক্তি স্তর আছে এটা আমাদের সঠিক জানা নেই। স্যার স্যার তাহলে যে আমরা স্যার আব্বাও নীতি অনুযায়ী পড়ছিলাম যে মানে লিমিটেড পর্যন্ত পড়ছিলাম যে 9 10 এ, ওইটা কি ওই সত্যি? লিমিটেড করছো? 19 এ কোথায় লেখা আছে লিমিটেড? মানে স্যার 1s to 2s এরকম করতে করতে স্যার ইয়া পর্যন্ত থামে গেছে, আর ওরা লেখে নাই। স্যার যতদূর পর্যন্ত এটা ইলেকট্রন বিদ্যমান ছিল, কিন্তু হ্যাঁ, শক্তি স্তর তো অসীম। শক্তি স্তর অসীম। এখন দেখা গেছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে আমরা কিভাবে লিখি? ইলেকট্রন বিন্যাসের বিষয় আলাদা, তাহলে আমরা লিখি 1s1। আর এটাকে বলা হয়, শোনো, এই হাইড্রোজেনের ইলেকট্রনটা যদি 1s এ থাকে এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, মানে কি ভিত্তি অবস্থার ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রনটা ঠিক সাধারণ স্বাভাবিক অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এটা। আবার উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস যদি করো, হাইড্রোজেনের এই যে উপরে স্টার চিহ্ন দিয়ে ইলেকট্রন বিন্যাস করছো না তোমরা 19 এ, স্টার দেওয়া মানে ইলেকট্রনটা আর ওই ভিত্তি অবস্থায় নাই। ভিত্তি অবস্থার ইলেকট্রন শক্তি শোষণ করে 1s থেকে মনে করো কি উপরের যে কোনো শক্তি স্তরে যেতে পারে, 2s 2p 3s 3p ইত্যাদি যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রনটা যদি চলে যায়, মনে করো 2s এ গেছে, তখন আমরা এটাকে বলি এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন বা উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। তাহলে এই যে উত্তেজিত অবস্থায় গেছে, এখন 2s থেকে যদি 1s এ ফিরে আসে তাহলে কি আলো বিকিরণ করবে, আর 1s থেকে 2s এ তো যাচ্ছেই হচ্ছে শক্তি শোষণ করে। এটা কি বুঝছো এখন জুলফিকার? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এখানে আর কারো কোনো সমস্যা নাই? আমরা পরের ম্যাথটাতে যাই, দেখি কারো সমস্যা আছে কিনা। এগুলা পরের ম্যাথ গুলো এখন সহজ, এগুলো পারবা। তাহলে 6.6 6.7 এগুলো তোমরা নিজেরাই করবা। আচ্ছা স্যার। 6.6 আর 6.7 এটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, আমাদের হচ্ছে এই পর্যন্ত থাকলে, এরপর আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা। তো এই মিটিং এ আর সময় নাই, 2 মিনিট সময় আছে, আমরা আরেকটা মিটিং দিচ্ছি। ওকে, এরপর আমরা আলোচনা করব হচ্ছে কোয়ান্টাম
সংখ্যা